ओम जथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया जा सर्वविद्या स्वरूपांतां शारदां প্রণমাম্যহম। মহারাজ আমাকে যে টপিকটা দিয়েছে নিবেদিতার তুলনা নিবেদিতাই, তো প্রথমে আপনাদের একটু বলি, এই স্টেজে যে বলবার জন্য যে সুযোগটা দিয়েছেন এর জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই নিবেদিতা পাঠচক্রের আমাদের সুতোপাদিকে। সুতোপাদি জানি না কী দেখেছেন, খুব কম দিনের পরিচয়, কিন্তু আমার মধ্যে কি দেখেছেন জানি না। হয়তো ফটোতে দেখেছেন লম্বা চওড়া, খুব মোটু লোক, হয়তো বলবে ভালো, সেই বলে ছোট ভাইকে দিয়েছে সেই সুযোগ। আরেকটা মানুষের আমি নাম নিতে চাই, তিনি বর্তমান আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ইংলিশেই বলছি ভাইস প্রেসিডেন্ট, পরম পূজ্যপদ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজি মহারাজ। তার সাহচর্যে আমি ছিলাম। তিনি আমাকে জীবনে একটা জিনিস শিখিয়েছিলেন, তুমি যে পরিস্থিতিতেই থাকো না কেন, যে কাজই তুমি পাও না কেন, তোমাকে ওইটা করতে হবে। তুমি মনে করবে যে ঠাকুরই তোমাকে ওই কাজটা করাচ্ছে এবং তোমাকে ওই কাজটা করতে হবে, তাতে সংসার জীবনে হোক বা কোনো ধর্ম প্রসঙ্গে হোক। তো সেই জন্যে একটু কিছুটা হলেও সাহস ছিল, সেই সাহসের দরুন একটু আলোচনার ইয়েতে করব। যাই হোক, এদিক ওদিকের অনেক কথা হয়ে গেল, আপনাদেরও অনেক সাহায্য পাবো আশা করি। যাই হোক, আমাদের 24 ঘন্টার বেশি আমরা কিন্তু এই স্পিরিচুয়াল রিট্রিটে সময় কাটিয়েছি আমরা সবাই একসঙ্গে। তো নিবেদিতার তুলনা নিবেদিতাই, আমরা হয়তো আমার এই বক্তৃতাটাই শেষ, তারপরে আমরা কি শিখতে পেরেছি এবং কি জানতে পেরেছি সেইটা একটু দেখে নিলে ভালো হয়। দেখুন, প্রথমে নিবেদিতা জানার আগে আমাদের একটু মানে আগে জেনে নিতে হবে, বা আমরা জানিও, সেটা একটু মনে করে নিতে হবে। তিনি স্বামীজির শিষ্যা ছিলেন, কিন্তু এই স্বামীজি যে ছিলেন তিনি তো একজন মাস লিডার, এটা তো আমরা সবাই স্বীকার করব। একজন মাস লিডার না হলে, এত তো শিষ্যা ছিলেন, তার মধ্যে একমাত্র নিবেদিতাকেই কেন বেশি আনলেন? অনলি আ মাস লিডার ক্যান ফাইন্ড আ মাস লিডার ফ্রম আ হিউজ পপুলেশন, এটাই পসিবল। তো সেক্ষেত্রে দেখতে গেলে নিবেদিতাও সেরকম ছিলেন। আপনারা অনেকের আলোচনা শুনেছেন, অনেকের বক্তব্য শুনেছেন, তার মধ্যে থেকে আমি জানি না আপনারা পয়েন্টগুলো করেছেন কিনা। আমি যে পয়েন্টগুলো করেছি সেটা একটু বলতে চাই। নিবেদিতার যে ক্যারেক্টারিস্টিক্সটা, যে চরিত্রটা আমি দেখলাম, প্রচণ্ড পরিমাণে তার উইল পাওয়ার ছিল। তিনি স্বামীজির সঙ্গে থেকে, স্বামীজির কাছ থেকে যা শিখেছিলেন, কালকে সৈকত মহারাজ বলছিলেন না যে অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষ এতটাই ডেডিকেটেড ছিলেন যে নিবেদিতা যা বলবেন তিনি সেটাই করে দেবেন, ঠিক হোক বা ভুল হোক। তো এই উইল পাওয়ারটা দরকার, এই বিশ্বাসটা, এই ইয়েটা না থাকলে হয় না, উইল পাওয়ার যে আমি এটা করবই। এবং তার ডেডিকেশন, তিনি তার গুরুদেব স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে আমরা মানতেই পারি তিনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, তিনি ভারতবর্ষের কথা বলবেন, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু নিবেদিতা, তিনি তো ভারতবর্ষের ছিলেন না, তিনি তো মার্গারেট নোবেল ছিলেন, তিনি তো ওই দেশের। তিনি এই দেশে এসে ভারতকে নিজের করে নিয়েছিলেন। এই নিজের করে নেওয়ার ব্যাপারটাও কিন্তু একটা বিশাল বড় দিক রাখে। তো সেক্ষেত্রে তার একটা যে মোটিভেশন, ইনফ্লুয়েন্স, বা তিনি যে কতটা ডাইনামিক ছিলেন, সেটা তার চরিত্রের মধ্যে থেকে আমরা দেখতে পাই। এবার একটা জিনিস দেখুন, মহারাজ বললেন, আজকেই মনে হয় বললেন, যে নিবেদিতাকে ছোটবেলাতেই কেউ বলেছিলেন যে তুমি এরকম ধরনের একটা বড় কাজ করবে, ভারতবর্ষে যাবে, সে ইয়ে করবে। তো স্বামীজির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, স্বামীজি সপ্তঋষির এক ঋষি ছিলেন, যেখানে স্বামীজিকে বলা হয় যে আমি যাচ্ছি, তুমিও এসো, সেই কাজটা, আমার কিছু কাজ তোমায় করতে হবে। তো সেরকম দ্বারা দেখুন, স্বামীজিও তার দূরদৃষ্টি সেই ইয়ে থেকে নিবেদিতাকেও টেনে এনেছিলেন। তো তার সেই আনার পরে তার এখানকার ভারতের পুণ্যভূমিতে এসে তিনি এখানকার কোনো কালচার বা কোনো কিছুকে কিন্তু ছোট করে দেখেননি, বরঞ্চ সেটাকে আরও কতটা মোটিভেট করে মানুষকে কতটা জাগিয়ে তোলা যায়, সেই জিনিসটা কিন্তু নিবেদিতা এখানে করেছেন। দেখুন, একটা জিনিস লক্ষ্য করবেন, নিবেদিতার নারী অধিকার এবং নারী শিক্ষা, এইটার প্রতি কিন্তু প্রচণ্ড জোর ছিল। আগেকার দিনে আপনারা হয়তো দেখেছেন, ঠাকুরের জীবনী পড়লেও দেখবেন, ঠাকুরের বাল্যকালে কামারপুকুরে বিভিন্ন যে জমিদার বা বিভিন্ন যে বড় যে পরিবার ছিল, ঠাকুর যেহেতু সেই সময় ছোট ছিলেন, সেই জন্য অন্দরমহলে ঠাকুরকে ঢুকতে দিত, একসেপ্ট করত, কোনো পুরুষের ঢোকার
ইয়ে ছিল না, ঠাকুরকে ঢুকতে দিত। তো নিবেদিতাকে দেখুন, এই যে নারী শিক্ষা, নারী অধিকার, এই যে প্রচারের জন্য যে স্বামীজি এত বড় দায়িত্ব যে তাকে অর্পণ করেছিলেন এবং তিনি যে করেছিলেন, তিনি অন্দরমহলে প্রবেশ করেছেন। কেন আমরা যতই বলি না কেন যে বাবারা ছেলেদেরকে দেখবে বা মানুষ করবে বা যাই করবে, ঘরের মা যদি ঠিকমতো সেই হালটা যদি না ধরে না, সেটা হয় না। যে ছেলে বা যে মেয়ের, যে সন্তানের, বলতে নেই কারোর সঙ্গে না হোক টাচউড, বাট যদি তার মা যদি মারা যায়, সেই ছেলে বা সেই মেয়ে মানুষ হওয়াটা একটু টাফ হয়ে যায়। সেই মা তাকে ঠিক শিক্ষা দিয়ে তোলে। তো সেই অন্দরমহলটাকে কিন্তু সেই জন্য নিবেদিতা ঠিকমতো সেই ভেতর অবধি যেতে পারবেন বলে নিবেদিতা কিন্তু সেই জিনিসটাকে নিয়ে গেছিলেন। কালকে ম্যাডামও বলছিলেন, অল্পনা ম্যাডাম, যে এই যে ধরুন নারী শিক্ষার জন্য যে স্কুলে যে গেছিলেন, যে স্কুল তৈরি করেছিলেন, সরি, সেখানে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হতো, বা কোথাও যদি পাতলা রাস্তা বা গলি যদি আছে সেখানে চাদর ঢাকা দিয়ে তাদের নিয়ে যাওয়া হতো। তার কারণটা কি, যতক্ষণ না নারীদের উত্থান হবে ততক্ষণ এই সমাজের উত্থান হওয়াটা সম্ভব নয়। একটা নারী পারে পুরো সমাজটার উত্থান করতে। কেন, ঘর থেকে উত্থান শুরু হবে। একটা পুরুষের ক্ষেত্রে হবে না সেটা নয়, কিন্তু পুরুষ সেই জিনিসটা পারবে না যেটা হয়তো নারী পারবে, তাই তো মহারাজ? একটা নারীর পক্ষেই সেটা সম্ভব। তো আমরা যদি সেক্ষেত্রে দেখি, আমাদের দেখুন কত মহিষী আমাদের ভারতবর্ষে এসছেন এবং এসে এখানে বিরাজ করেছেন, কিন্তু তার মধ্যে নিবেদিতাই একমাত্র সেই মহিষী যিনি মানে দেখিয়ে দিয়েছেন তার প্রতিটি ক্ষেত্রে। মানে আমাদের দেখছিলাম, আমরা স্যার আলোচনা করেছিলেন, মেডিকেল সায়েন্সে তার একটা বিরাট বড় অবদান রয়েছে। মেডিকেল সায়েন্সেও তিনি বিরাট তার নিজের চিন্তা ভাবনা, নিজের বক্তব্য সেগুলো পেশ করেছেন। তিনি রাজনৈতিক ক্ষেত্রে, যদিও পরোক্ষভাবেই হোক, তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ছত্রে ছত্রে তিনি সাহায্য করেছেন পেছন থেকে, এবং তাদেরকে মোটিভেট করেছেন যে ভারতবর্ষের জন্য তোমাদেরকে কি করা উচিত। তিনি দেশটাকে এমনভাবে ভালোবেসেছেন এবং ভালোবেসে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমাদের এই সময় কেমন করে সেই আন্দোলন করা উচিত এবং সেই আন্দোলন করে কীরকম করে এগিয়ে যাওয়া উচিত। তারপরে যেটা মহারাজ আজকেও বলছিলেন, তিনি প্রকৃতি বিজ্ঞান এটাও তিনি জানতেন এবং তিনি জেনেছিলেন। নারী অধিকার তো আমি বললামই, তারপরে প্রত্যেকটা মানুষের মানে ক্যারেক্টার বিল্ডিং, একটা ক্যারেক্টার তৈরি করতে কি কি দরকার। দেখুন, তিনি একটা জায়গায় বলছেন, আমি পরবর্তীকালে আসবো ইয়েতে, যে সেখানে তিনি বলছেন যে স্বামীজি যে বলেছেন, স্বামীজির ধরুন যে যে বাণীগুলো আছে সেটা তো কোনো ডিফারেন্সিয়েট নেই যে পুরুষের জন্য এটা বা নারীর জন্য এটা। তিনি যে বাণীটা দিয়েছেন যেটা সর্বসমক্ষে সবাইকার জন্য, যে এটা পালন করবে সেই এগিয়ে যাবে। তো তিনি এই জিনিসটাকে এতটাই মেনটেন করে চলেছেন, তিনি প্রত্যেকটি মানুষকে দেখিয়েছেন যে ঠিক ঠিক যদি আমরা এই রাস্তায় চলতে পারি তবে আমরা এগোতে পারবো। তো এখানে নিবেদিতার এই যে দার্জিলিংয়ে এইখানে যে ছিলেন রায়ভিলাতে, তিনি তার সব কিছু ভারতকে দিয়ে গেছেন, এবং সব কিছু দেওয়ার পরিমাপ কি আজ পর্যন্ত হয়েছে না আমরা করতে পেরেছি। অতি দুঃখের সঙ্গে বলতে হয় যে নিবেদিতাকে স্বাধীন ভারতবর্ষ এখনো পর্যন্ত অল্পই চিনেছে। অধ্যাপক বিনয় কুমার সরকার তার ডন সোসাইটি সহ অন্যান্য কয়েক সভায় নিবেদিতার জাতীয়তা বিষয়ক বক্তৃতা শুনে বুঝেছিলেন যে নিবেদিতা বিদেশিনী হলেও তিনি 16 আনা ভারতীয়, ভারতীয় স্বার্থের প্রতিনিধি ছিলেন। নিবেদিতার লেখা দ্য ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফ পড়ার পর উনি নিবেদিতার ভাবধারার গভীর শ্রদ্ধাশীল হয়ে ওঠেন। উনি বলেন যে কোনো বিদেশি পণ্ডিত ভারতীয় নরনারীর জীবন কথা এত গভীরভাবে বুঝতে পারে তা কল্পনা করা অসম্ভব। বিনয় সরকার তার নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছিলেন যে তিনি ছিলেন সজাগ যুক্তিবাদী, ব্যক্তিত্বময়, ব্যক্তিত্বের কাছ থেকে সুসম্পর্ক আদায় করে নিতে পারতেন অবলীলায়। অবশ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি স্বয়ং নিবেদিতার সাহচর্যে এসেছিলেন, তিনি একটি খুব ভালো কথা বলেছেন যে দেখুন, ভগিনী নিবেদিতা এই দেশের মানুষ কে যেমন সত্য করিয়া ভালোবাসিতেন তাহা যে দেখিয়েছে, সে নিশ্চয়ই ইহাও বুঝিয়েছে যে দেশের লোককে আমরা হয়তো নিজেদের অর্থ, সময় সবই দিতে পারি, জীবনও দিতে পারি, কিন্তু আমরা হৃদয় দিতে পারি না, যেটা নিবেদিতা করতেন। নিবেদিতা হৃদয় দিয়ে তার সমস্ত কাজগুলো
করে গেছেন এই ভারতবর্ষেরই মাটিতে। নারী প্রগতি শিক্ষার, নারী প্রগতি তথা স্ত্রী শিক্ষার জন্য তিনি কিন্তু, যে সময় ভারতবর্ষে ছিলেন সেই সময় এতটা ডেভেলপ ছিল না আমাদের সোসাইটি, কিন্তু তিনি সেই সময় নারী প্রগতি এবং তার স্ত্রী শিক্ষার জন্য তিনি কিন্তু প্রতিনিয়ত লড়ে গেছেন। তার দেহত্যাগ করেন তিনি 1911 খ্রিস্টাব্দে। তখন তার বয়স হয়েছিল মাত্র 44 বছর, স্বামীজির থেকে কিছুটা বেশি। নিবেদিতার এই আত্মত্যাগের কথায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবের প্রতি সতীর আত্মত্যাগের সাথে নিবেদিতার ভারতবর্ষের প্রতি আত্মত্যাগের তুলনা টানেন। তিনি বলেছিলেন, ভারতবর্ষের মঙ্গল সাধনের উদ্দেশ্যে সতী নিবেদিতা দিনের পর দিন যে তপস্যা করিয়েছিলেন তার কঠোরতা অসহ্য ছিল। তিনি অনেক দিন অর্ধাসন অনশন করেছিলেন। এই দেশের প্রতি ওনার একান্ত সত্য ছিল, ওনার প্রীতি একান্ত সত্য ছিল। তিনি কলকাতার বাগবাজারের গলিতে যখন প্লেগ দেখা যায় সেই সময় তিনি একটি ছোট্ট বাড়িতে থাকতেন। প্রচণ্ড কষ্ট হতো গরমে, কেন ওনার তো জন্ম ইংল্যান্ডে এবং সে দেশের ক্লাইমেট এই দেশের ক্লাইমেট দুটোর মধ্যে সম্পূর্ণ আলাদা। কিন্তু তিনি তার চেনা পরিচিত যত লোকই থাকুক না কেন, যারাই বলুক না কেন, তিনি কিন্তু ওই জায়গাটা ছাড়েননি। উনি বলেছেন, না, আমাকে এখানেই থাকতে হবে, এখানে থেকেই মানুষের সেবা করতে হবে। তো দেখুন, এখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস শিখতে পারি। বিবেক চূড়ামণির 24 নম্বর শ্লোকে আছে তিতিক্ষা কাকে বলে। তো সেখানে বলছে, সহনাম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতং সতিতিক্ষা নিগদ্যতে। তো বলছে তিতিক্ষা কি? সহনাম সর্ব দুঃখানাম, সহ্য করব সর্বপ্রকার দুঃখ, অপ্রতিকার পূর্বকম, কোনো রকম প্রতিকার করব না, চিন্তা বিলাপরহিতং, কোনো রকম চিন্তাও করব না, সতিতিক্ষা নিগদ্যতে। তো এই তিতিক্ষা জিনিসটা নিবেদিতার মধ্যে কিন্তু ছিল। মহারাজ বলছিলেন একটু আগে, তিনি 2 দিন 4 দিন 5 দিন তারপরে লাস্টে একদম 15 দিনের জন্য এই রায়ভিলায় এসেছিলেন এবং এখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার দেহ ত্যাগ করেন। তো আমাদেরকে দেখতে হবে, দেখুন তার পুরো সময়টা তিনি কিন্তু কলকাতার ওই অঞ্চলেই ছিলেন এবং ওই অত কষ্টের মধ্যে থেকেও তার মধ্যে কিন্তু কোনো বিকার ছিল না। এরকম নয় যে তিনি তার দেশে ফেরত চলে গেছিলেন, তিনি কিন্তু এখানে থেকেই মানুষের জন্য কাজ করে গেছেন। ভারতের সর্বাঙ্গীন কল্যাণ কামনায় ও মুক্তি সাধনায় সতী নিবেদিতার যে আত্মত্যাগ তা কিন্তু ব্যর্থ হয়নি। ভারতবর্ষ আজকে তা অস্বীকার করতে পারবে না। দেখুন, আজকে এটা বলাই যায় যে নিবেদিতার নাম আমাদের কাছ থেকে ভেসে গেল কেন বর্তমান যুগে তিনি যা করে গেছেন তার ভাবধারা কেন এতটা আলোচনা হচ্ছে না, বা আমরা এতটা সেটাকে নিয়ে বিচার করছি না। এইটা দরকার আছে। নিবেদিতা কে ছিল, কি করে গেছেন, সেগুলো আমরা সবাই শুনেছি, কিন্তু সেগুলো কি আমরা আক্ষরিকভাবে নিজেদের জীবনে পালন করছি? দেখুন, প্রগতি নামের রঙিন চশমা পরে যদি আমরা নারী সমাজের দুর্গতির পথে পা বাড়িয়ে থাকেন, তাহলে তাদের সজাগ সচেতন করবার সময় এসেছে এই সময়টাতেই। আবার নিবেদিতা তার কর্মপ্রেরণায় যে বৈষম্যহীন ও একতাবদ্ধ স্বাধীন ভারতবর্ষে স্বপ্ন দেখেছিলেন, তা স্বাধীনতার প্রাপ্তির পরও অধরা রয়ে গেছে। এই দুই ক্ষেত্রেই যদি আজ আদর্শচ্যুতি ঘটে থাকে, তবে তার মোকাবিলায় আজ নিবেদিতার মূল্যায়ন হওয়া দরকার, যার আদর্শের জীবন কাঠিটি কখনোই মঙ্গল ছাড়া অমঙ্গল স্পর্শ করেনি। নিবেদিতার যাবতীয় লেখার যা রয়েছে তা সম্পূর্ণ সংগ্রহ রয়েছে দ্য কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা। এইটাতে আমরা পাবো নিবেদিতা সম্পর্কে জানতে। এবং নিবেদিতার মোট 802টি চিঠিপত্র ছিল। 802টি চিঠিপত্র ছিল। এই চিঠিপত্রগুলিতে তিনি খোলা মনে ভারতের প্রতিটি ক্ষেত্র নিয়ে সবিস্তারে এমন অনেক কিছু বলেছেন যা পড়লে অবাক হতে হয়। এই সব কিছুর মধ্যে থেকে এমন কিছু সম্ভারের সন্ধান মিলেছে যা এই নারীকে, যা এই মহিষীকে বোঝাটা সম্ভব হবে। তিনি কি ছিলেন, তার কি চিন্তা ভাবনা। শুধু একটা স্পিরিচুয়াল রিট্রিটে আমরা হয়তো কিছুটা জানলাম, কিন্তু তাকে পুরো জানতে গেলে আমাদেরকে কমপ্লিট ওয়ার্কস অফ সিস্টার নিবেদিতা পড়তে হবে। না পড়লে আমরা জানতে পারবো না তিনি কি বলে গেছেন। তার একটা
প্রখ্যাত গবেষক লেখক শঙ্করী প্রসাদ বসু নিবেদিতার এই চিঠিপত্রে একটা সংকলন গ্রন্থ বের করেছেন 2 খণ্ডে, অনেকদিন আগেই করেছেন। সেই গ্রন্থের নাম হচ্ছে লেটার্স অফ সিস্টার নিবেদিতা, যা পাঠ করলে বুঝতে পারবেন যে সামাজিক, রাজনৈতিক কিংবা নৈতিক অবক্ষয় রোধেও নিবেদিতার এক একটি চিঠি জীবনকাঠির মতো প্রাণবন্ত ও বলপ্রদ। নিবেদিতা কতটা গভীরভাবে ভারতকে ভালোবেসেছিলেন, এই দেশের মানুষ ও মাটির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন, ভারতের সার্বিক কল্যাণ, স্বাধীনতা প্রাপ্তি ও তাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার জন্য নিবেদিতার ব্যাকুল হৃদয়ে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছিলেন। নিবেদিতার চিঠিপত্র থেকে উঠে আসা কয়েকটি কথা উল্লেখ করলে আপনাদের সবাইকার বুঝতে সুবিধা হবে। তিনি প্রতিটি ক্ষেত্রে কত ওপেন মাইন্ডেড ছিলেন। তার সামাজিকতা, বিবাহ তথা গার্হস্থ্য ও নারীদের প্রতি ভগিনী নিবেদিতার মনোভাব কতখানি আধুনিক ছিল। একটা বিবাহ প্রসঙ্গে, নারী পুরুষের বিবাহ প্রসঙ্গে জটিলতাবিহীন রাখতে নিবেদিতার একটা পরামর্শ অত্যন্ত জরুরি। দ্য অনলি ফাইন ম্যারেজেস ওয়েন দ্য ওমেন টেক্স দ্য হাজব্যান্ডস হোল লাইফ ইন্টু আর হার্ট। এই দেখুন, এই কিছুক্ষণ আগে আমাদের পরিতোষদা বলছিল যে মহাদেবের এই উদাহরণ দিয়ে, সেরকম ধারা কেউ খারাপভাবে নেবেন না। আমাদের বর্তমান মানে সময় এরকমই হয়ে গেছে, স্ত্রীরা ভাবে যে যদি স্বামীকে এরকমভাবে যদি রাখা যায়, তো সেখানে নিবেদিতা কত সুন্দর এই উদাহরণটা দিয়েছে। কেউ খারাপভাবে নেবেন না, সবাই করে না হয়তো, কিন্তু তবুও দ্য অনলি ফাইন ম্যারেজ ইজ ওয়েন ওমেন টেক্স দ্য হাজব্যান্ডস হোল লাইফ ইন্টু আ হার্ট। বলছেন এটা একটা শুধুমাত্র সামাজিক সম্পর্ক নয়, মানে এটা একটা সামাজিক বিধি যেটা আমরা মেনে এই বিবাহটা হচ্ছে, কিন্তু আমাদেরকে পরস্পরকে সম্মান জানিয়ে একটা সংসার গড়তে হবে। সেই সংসারটা গড়লে সেটা কিন্তু সবাইকার পক্ষে ভালো, সেই স্বামীর পক্ষেও ভালো, সেই স্ত্রীর পক্ষেও ভালো, এবং সেটা আদর্শ একটা সংসারে পরিণত হবে। আবার যদি আমরা দেখি, তিনি বলছেন যে তারই খুব জানাশোনা অ্যালবার্টকে নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা অ্যালবার্ট বলে একজন ছিলেন যিনি নিবেদিতার খুব কাছের ছিলেন। তো তাকে নিয়ে যখন প্রশ্ন ওঠে, কেননা মেয়েটি সন্ন্যাসিনী হয়ে চার্চে যোগ দিতে উদ্যত, অ্যালবার্টের এই সিদ্ধান্তে নিবেদিতা খুব খুশি হয়েছিলেন। তার কারণ উনি মনে করতেন সন্ন্যাস ধর্ম ও স্ত্রী ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই, সেই কারণেই নারীর অবস্থান অনেক উচ্চ মার্গে। আরও স্পষ্ট করে দিতে নিবেদিতা তার লেখায় এই অসাধারণ বাক্যটি যোগ করেন, অ্যান্ড আই এম টু শিওর দ্যাট দের ইজ নো স্পেশাল থিং কল্ড এ ওয়াইফ, জাস্ট অ্যাজ দ্য ওয়াইফলি অফ মাদার নেচার মেক্স দ্য বেস্ট নান। বিবাহকে নিছক একটি সামাজিক বন্দোবস্ত এবং সেই সংক্রান্ত নিয়মকানুন মেনে চলাতেই তার চরম সার্থকতা। নারী পুরুষের বৈবাহিক বন্ধনকে তিনি উন্নীত করেছেন আত্মার সঙ্গে আত্মার সাহচর্যে। সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের কেতাবি সীমা একেবারে পেছনে ফেলে তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে ঋজুরেখায় সোজা সামনের দিকে। জীবনকে এইভাবে দেখতে শিখলে তবেই না যোগিনী আর সহধর্মিনী এই সত্তার বিভিন্ন প্রকাশ বলে মনে হবে। তাহলে এবার দেখুন, উনি অনেকেই প্রশ্ন করেছে, তাহলে কি এই যে এত উচ্চ মার্গের উপলব্ধি, এটা কি স্বামীজির থেকে, এটা কি বিবেকানন্দের প্রবচন? নিবেদিতা বলছেন না, এমন কোনো কথা গুরুর উচ্চারিত বাণীর মধ্যে পাওয়ার কথা নয়। সেখানে স্বামীজি ওয়াজ আ ম্যান অ্যান্ড কুড সি ওমেন অনলি ফ্রম দ্য আউটসাইড। সংসারের মায়া কাটিয়ে স্বেচ্ছায় যিনি যোগিনী হতে স্বদেশ সমাজ ছেড়ে চলে এসেছেন, বিবাহ তথা গার্হস্থ্য প্রসঙ্গে তার এমন মুক্ত দৃষ্টিভঙ্গি সবাইকে চমকিত করে। পুরুষ শাসিত সমাজে নারীকে আপন ভাগ্য জয় করবার অধিকার অবশ্যই আদায় করে নিতে হবে। একথা যেমন সত্য, তেমনি সত্য নারীত্বের মহিমা, যা কঠিন সাধনার মধ্যে দিয়ে একজন নারী রাজত্ব করে এবং নিজ গুণে পুরুষের আরাধ্য হয়ে ওঠেন। তো তিনি বলছেন যে একটি নারী শুধুমাত্র, যে ধরুন এই সমাজে রয়েছে কৃত্রিম রূপচর্চা, যাকে নাকি ফ্যাশন বলে,
সেই বিষয়ে নিবেদিতার একটি উদ্ধৃতি রয়েছে। উনি বলছেন, ফ্যাশনের পুতুলের দল আর্টের সঙ্গে ফ্যাশনের তফাৎ বোঝে না। কথাগুলি শোনা মাত্রই প্রশ্ন উঠে যাবে, যার যা পছন্দ, যেমন খুশি পছন্দ, সে তো তার সহজাত স্বতন্ত্রের ব্যাপার, সেখানে আবার পুরনো মডেল আর অত বাছাবাছি কিসের? উত্তর অতি সহজ, পছন্দ যখন রুচিসম্মত অন্তত মানুষই হয়, তবে কোনো কথাই আধুনিকতাকে ছাপিয়ে যেতে পারে না। আপনি সেই কাজটাই করবেন যেটা আপনার রুচিসম্মত হবে, এইটাই ছিল নিবেদিতার একমাত্র কথা। আমরা ফ্যাশনের আবহে, বর্তমান ফ্যাশনের আবহে এমন কিছু করব না বা এমন কিছু পরিধানও করব না যেটাতে আমাদের রুচিসম্মত না হয়। আধুনিকতাকে কখনোই তিনি পুরুষকে টেক্কা দেওয়ার কিংবা পুরুষের কাছে অধিকতর আকর্ষণীয় হওয়ার দৃষ্টিভঙ্গি থেকে দেখেননি। একদিকে যেমন সমস্ত ক্ষেত্রেই নারীর কর্মক্ষমতা ও কর্মকুশলতা স্বীকৃতির দাবি রাখে, অন্যদিকে তেমনি শারীরিকভাবে যে কাজগুলি পুরুষের পক্ষে সহজতর কিংবা অভ্যাস সিদ্ধ, সেই জায়গায় নারীকে প্রাণপণে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। এ কোনো কাজের কথা নয়। আজকের দিনের লিঙ্গ প্রাসঙ্গিক আলোচনায় এমন নির্মোহ যুক্তিনিষ্ঠ বক্তব্যের অভাব বেশ বোঝা যায়। ঘর গৃহস্থলীর কাজে যে মহিলার নৈপুণ্য দেখাতে পারেন, যার কর্মপ্রণালীতে সৌন্দর্য ঠিকরে পড়ে, তিনি নিবেদিতার বিচারে মহাবিদুষীর চেয়ে কোনো অংশে কম নয়। তবে নিবেদিতা সেখানেও পারফেকশন আশা করেন, এবং তা হওয়াও দরকার বিজ্ঞানসম্মত। যে গৃহিণী আহার্য প্রস্তুতের দায়িত্ব নিজের হাতে নিতে চান, তাকে অবশ্যই খাদ্য প্রক্রিয়াকরণ এবং পুষ্টি বিজ্ঞান সম্বন্ধে ভালোভাবে জ্ঞান থাকতে হবে। প্রথাগতভাবে চলে আসা ধ্যান ধারণার পুনরাবৃত্তি নয়, উদ্ভাবনী শক্তির প্রয়োগে নব নব উন্মেষ দরকার। আর সেই উন্মেষ তো তখনই ঘটবে যখন সুশিক্ষার আলো অবাধে প্রবেশ করবে মেয়ে মহলে। নারী আধুনিকতা ও প্রগতির উদ্দেশ্যে নিবেদিতা আরও অনেক মত ব্যক্ত করেছেন, যা অল্প পরিসরে ব্যাখ্যা সম্ভব নয়। দেখুন, আপনাদেরকে বলছিলাম যে নিবেদিতা কতটা ডাইনামিক ছিলেন। এখানে দুটো জিনিস বলার আছে, কেন এই দুটো জিনিস বেসিক্যালি রিলেট করে আমি যে জব প্রফেশনে রয়েছি তার সঙ্গে। একটি হচ্ছে ইনোভেশন আর একটা হচ্ছে নলেজ। আমি এইটা নিয়ে একটু বলতে চাই। দেখুন, আপনার কাছে যতক্ষণ না নলেজ থাকবে সেই বিষয়টায়, ইনোভেশন আসবে না। আমাদের কর্পোরেটে একটা টার্ম আছে পিডিসিএ, এটা আইটি প্রফেশনালের একটা টার্ম। পিডিসিএ এর ফুল ফর্ম, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিডিসিএ? প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। আমি কোনো একটা কাজ যদি করি, তার জন্য আমাকে প্রথমে একটা প্ল্যান করতে হয় যে আমি এই কাজটা করবো। এই যে স্পিরিচুয়াল রিট্রিট যেটা করছি আমরা, এটাকেই যদি একটা উদাহরণ হিসেবে ধরি, তাহলে আমরা কেমনভাবে করব তার একটা প্ল্যান করতে হবে, এবং সেটা দেখতে হবে। এবার আমরা ডুতে যদি আসি, যে আমরা যে জায়গাটাতে করব সেই জায়গাটা আদৌ আমাদের পক্ষে ঠিক সঠিক কিনা, সেখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, এবং সেটাকে করতে হবে, করে দেখতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে কিনা, এবং তারপরে অ্যাক্ট, লাস্টে স্পিরিচুয়াল রিট্রিটটা হচ্ছে। তার মানে কি, আমি পিডিসি অলরেডি করে নিয়েছি, আমি এই স্পিরিচুয়াল রিট্রিটটা হওয়ার আগে এইগুলো কিন্তু করে নিয়েছি, প্ল্যানটা আমার হয়ে গেছে, আমি দেখে নিয়েছি এখানে করলে আমি সফল হব কিনা, আমি চেকও করে নিয়েছি, মানে অ্যাক্ট যেটাকে বলে আমরা অ্যাক্ট করছি, কাজটা করছি, এবং চেক করলাম যে না সব কিছু ঠিক আছে। তো নিবেদিতার এই জিনিসটা ছিল। চিন্তা করুন, আজ থেকে 1911 সালে ওনার শরীর চলে যায়, 1911 সালেই চলে যায় মনে হয়, 1911 সালে যে শরীর চলে যায়, সেই সময় কিন্তু এতটা চিন্তা, এতটা ব্রড মাইন্ডেড হওয়া সম্ভব ছিল না। তিনি বলছেন, আমি একটি বইতে পড়ছিলাম, তিনি বলছেন যে, এখানেও মনে হয় আলোচনা হয়েছে এই স্টেজেও, যে তিনি গঙ্গা জলকে হাতে নিয়ে মাথায় ঠেকাচ্ছেন। মানে তিনি আপনাকে কোনো জায়গায় ছোট করছেন না, আপনার কালচারটাকে অ্যাডাপ্ট করছেন, এবং সেই অ্যাডাপশনটা নিয়ে কিন্তু তিনি আপনাকে মোটিভেট করছেন যে আপনিও যেন সেই কাজটা করেন, এবং সেই কাজটা আরও কত ভালোভাবে করা যায় সেইটার চেষ্টা করছেন। কালকে মহারাজ একটা খুব ভালো উদাহরণ দিচ্ছিলেন, সৈকত মহারাজ, যে
তিনি কোনো একটি জায়গায় গেছিলেন এবং তাকে গেস্ট হিসাবে ডাকা হয়েছিল কোনো ফুটবল ম্যাচে, বড়দা, সরি, বড়দা স্কুলে। সেখানে কেউ হয়তো বলে ওঠে হয়তো হিপ হিপ হুররে, তিনি বলেন যে আপনি আমাকে ওটা বলবেন না, আপনি বলবেন ওয়াই গুরুজি দি খালসা ওয়াই গুরুজি দি ফাতে। আমাদের কত অবাক লাগে, আমরা কর্মক্ষেত্রে আমরা যা করছি করি, কিন্তু বাকি সময় আমরা দেখবেন মানে সেই পশ্চিমী কালচারটাকে আমরা কিন্তু ছাড়তে পারছি না। আমরা নিজেদের কালচারটা ভুলে যাচ্ছি, কিন্তু পশ্চিমী কালচারটাকে অ্যাডাপ্ট করে চলেছি এবং আমরা ভাবছি ওটাতেই আমরা যেন কত মডার্ন। এবং এইখানে একটা উদাহরণ দেবো, তারপরে আমি আবার বাকিটা পড়ব। আমি সালটা ঠিক মনে নেই, 2009 হবে কি 2010-এ বেলুর মঠে আমি একজন বিদেশিকে দেখেছিলাম, যিনি ব্রহ্মচর্য বেশে, তিনি ডানলপের কাছে কোনো একটি সংগঠন আছে মহারাজ, ওইখানে সংস্কৃতে, আপনি বিশ্বাস করবেন না, আপনারা কেউই বিশ্বাস করবেন না, তিনি সংস্কৃতে এতটা ভালো বলছেন। এবং সেই বেলুর মঠের বুক স্টলে একজন মহারাজ ছিলেন, তার শরীর চলে যায় পরবর্তীকালে, সেই মহারাজ একমাত্র সেই বুক স্টলে ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে পারেন। তিনি বিদেশি, ইউএস থেকে এসছেন, ডানলপে রয়েছেন, এখানকার সিটিজেনশিপ এখনও পাননি, কিন্তু তিনি সংস্কৃতে ওনাকে পুরো ব্যাখ্যা করছেন যে আমার এই বইটি দরকার এবং বেলুর মঠের এখানে পাচ্ছি না, তাহলে কোথায় গেলে পাবো। তাহলে আমরা কি, আমরা নিজেদের কালচারটা ছেড়ে দিয়ে পশ্চিমী কালচারটাকে অ্যাডাপ্ট করছি, কিন্তু নিজেদের কালচারটাকে আমরা দিনের পর দিন ভুলে যাচ্ছি। তো এখানে বলছে নিবেদিতার শক্তি ও তার প্রতিভার মূল্যায়ন করতে হলে একযোগে স্বামী বিবেকানন্দকেও চিন্তা করতে হবে। অর্থাৎ স্বামীজিকে বাদ দিয়ে নিবেদিতার মূল্যায়ন সম্ভব নয়। কারণ বিবেকানন্দ যদি সূর্য হয়, সূর্যের সঙ্গে তুলনা করা যায়, তবে নিবেদিতাকে বলতে হবে সেই অগ্নি। ভগিনী নিবেদিতা দেহত্যাগের পরে প্রখ্যাত জননেতা ডক্টর রাসবিহারী ঘোষ অকুণ্ঠিতভাবে বলেছিলেন, ইফ উই আর কনসিয়াস of a budding national life at the present day, it is to a great extent due to the teaching of Sister Nivedita. নিবেদিতা একটি চিঠিতে লিখছেন, 1905-এর 26শে জানুয়ারি নিবেদিতা একটি চিঠিতে বলছেন, জাতীয় শিল্পের পুনর্জন্ম আমার প্রিয় স্বপ্ন। ভারত যখন তার প্রাচীন শিল্প ফিরে পাবে, তখন সে শক্তিশালী জাতিতে পরিণত হওয়ার দ্বার প্রান্তে উপস্থিত হবে। আবার নিবেদিতার এই চিঠিগুলি থেকেই ঈশ্বর আরাধনায় ভাবভক্তির পরিচয়ও পাওয়া যায়। দেখুন, এখানে আমরা যে স্পিরিচুয়াল রিট্রিট করেছিলাম, সেখানে যেমন বলছিলাম, আমরা দেখুন নিবেদিতার প্রত্যেকটা বিষয়ে কতটা দূরদৃষ্টি ছিলেন, শিল্প সম্পর্কেও তার কতটা নলেজ ছিল। তিনি চাইতেন যে ভারতবর্ষের শিল্প আরও উন্নতি লাভ করুক। এবং মহারাজ যেমন বলছিলেন শিব ও বুদ্ধের যে আজকে ব্যাখ্যা দিলেন, কালকে ব্যাখ্যা দিলেন, তো সেক্ষেত্রেও তার চিঠিগুলোর মাধ্যমে এখানে আমরা দেখতে পাই তিনি ঈশ্বর আরাধনার প্রতিও কতটা তার ভক্তি ছিল। তিনি নিজেকে সম্পূর্ণরূপেই উৎসর্গ করেছিলেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের চরণে। সর্বক্ষণ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, এই পরিচয়ে তার আত্মতৃপ্তির কারণ ছিল। শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামীজি সম্পর্কে বিস্তারিত সুমধুর বাণী লিখে গেছিলেন নিবেদিতা। সেই প্রসঙ্গে উনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণ শিশু ভগবান। শিশুর কাছে কেউ কিছু চায়, দিতে হয় সব কিছু তাকে। আকাশ বাতাস তাই পূজায় পূর্ণ। সন্ধ্যার ঘণ্টা বাজে, মধু মধু, জীবন কর্মহীন অর্থহীন, ভাবতেও অসীম শান্তি। সন্ধ্যা তারার আলো, চাঁদের উদয় আর প্রার্থনার সুর, এসব কিছু যেন আমাদের শ্রী মায়ের সান্নিধ্যের মতো। প্রদোষের সঘন মধুরিমার মতোই তার সঙ্গ, বিশেষত যখন তিনি পূজার আসনে। আহা, অপরূপ অপরূপ। স্বামীজির শিষ্যা মিসেস অলিবুলকে 5ই মার্চ 1905-এ যে চিঠিটি লেখেন, তাতে নিবেদিতা এটি উল্লেখ করেছিলেন। এটি আমার মুখ থেকে আপনারা শুনলেন, ভালো লাগবে না, আমি একবারই পড়ে দিলাম। এটা মহারাজদের মুখ থেকে শুনলে ভাল লাগবে, বা যারা গান করে তাদের মুখ থেকে শুনলে ভালো লাগবে। আমার সেই গুণটা নেই, সেজন্য আমি একবারই পড়ে দিলাম। স্বামীজির মহাপ্রয়াণকে স্মরণ করে 1909 খ্রিস্টাব্দের 4 জুলাই প্রিয় বান্ধবী মিস ম্যাকলাউডকে যে চিঠি লিখেছিলেন,
ম্যাকলাউডও ছিলেন বিবেকানন্দের শিষ্যা। সেই চিঠিতে ছিল, মহাবেদনার সপ্তম স্মৃতিবার্ষিকীতে তোমার জন্য দু একটি কথা। যিনি ছিলেন বুদ্ধ এবং শঙ্কর, না প্রতি মুহূর্তের অস্তিত্বে যিনি আলোকস্বরূপ, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা পড়ে আছি মাটিতে, কিন্তু তার থেকে আমরা তো বিচ্ছিন্ন নই, কারণ তিনি দেহবস্ত্র ত্যাগ করেছেন। এখানে নিবেদিতার মনে গীতার শ্লোক জেগেছে, যথা বাসাংশী জিন্নানি ইত্যাদি, কিন্তু হারাননি। কিছু আমাদের দৃষ্টি শুধু বিভ্রান্ত হয়েছে ক্ষণিকের জন্য। 7টি বছর ধ্বনিময়, যেন তার মধ্যে দিয়ে পরবর্তী পূর্ণতায় উত্তীর্ণ হওয়া যায়। তুমি যে উত্তীর্ণ হবে তাতে সন্দেহ নেই, কারণ সেই আলোককে অনির্বাণ রাখতে তুমি তোমার সমস্ত জীবন দিয়েছ। আলোক জ্বলুক, জ্বলুক বাতায়নে, যেখানে তুমি তাকে স্থাপন করেছ অনন্তকালের জন্য। সর্বশেষে বলি, নিবেদিতার তুলনা নিবেদিতাই। তিনি অনন্যা, তিনি মহিমাময়ী। নিবেদিতার কর্মময় জীবন ও অনন্য সাধারণ প্রতিভার কথা তার সমকালীন বিদগ্ধ সমাজের নিরিখেই পর্যালোচনা করা উচিত। কারণ আধুনিক নারী প্রগতির চালুনিতে ছাঁকতে গেলে নিবেদিতার কোনো স্বরূপই ফুটে উঠবে না। এই প্রগতির উৎকট ফ্যাশনে রবীন্দ্রনাথের লোকমাতা বা ঋষি অরবিন্দের শিখাময়ী দাঁড়াতে পারবে না ঠিকই, কিন্তু যে সময়ে নিবেদিতা ভারতভূমিতে আবির্ভূত হয়েছিলেন, যেন অমর্ত্য লোকের এক আলোকদূতীর মতোই পরাধীন ভারতবাসীর ঘুম ভাঙানোর জন্য। সেই সময়ে এই সত্য যারা উপলব্ধি করেছিলেন, তারা কিন্তু তাদের জীবিতকালে নিবেদিতাকে তার হৃদয়ের শ্রেষ্ঠ অর্ঘ্য দিতে কোনো কুণ্ঠাবোধ করেননি। রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, অবনীন্দ্রনাথ, শ্রী অরবিন্দ, নন্দলাল প্রভৃতি মনীষীর কাছে নিবেদিতা ছিলেন লোকমাতা, জ্ঞান ও প্রজ্ঞার আলোকদূতী। কারোর কাছে হৈমবতী, উমা, কারোর কাছে মহাশ্বেতা, শিখাময়ী প্রভৃতি, এমন অনেক নামেই তারা নিবেদিতার আলোকোজ্জ্বল সত্তাটিকে চিহ্নিত করে গেছেন। তাই শেষ করার আগে ছন্দের জাদুঘর সত্যেন্দ্রনাথ দত্ত নিবেদিতা প্রসঙ্গে দুটি লাইন লিখেছিলেন। দেহ রাখি শৈলমূলে, শঙ্করের অঙ্কে মৃতা সতী, ওগো দেবতার দেওয়া ভগিনী, মোদের পুণ্যবতী। আপনাদের সবাইকে নমস্কার, এত ধৈর্য ধরে আমার কথা শোনার জন্যে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।